দর্শক, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে দেশের সংবিধান বলে প্রতিটি নাগরিক সমান, সে দেশের জাতীয় পতাকায় প্রতিটি ধর্মের রং মিশে আছে, সেই দেশের একজন মন্ত্রী প্রকাশ্যে 40 কোটি মুসলিম নাগরিককে হরিদাস পাল বলে তাচ্ছিল্য করলেন। বললেন, নামাজ পড়তে চাইলে পাকিস্তানে যাও। দর্শক, এই একটি বক্তব্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষে এমন এক আগুন জ্বালিয়ে দিয়েছে যে আগুনে এখন খোদ দিলীপ ঘোষ নিজেই পুড়তে শুরু করেছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটি একটি দেশের সাংবিধানিক মূল্যবোধ, ধর্মীয় সহাবস্থান এবং কোটি কোটি মানুষের আত্মসম্মানের প্রশ্ন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষের সাম্প্রতিক বিষ বাষ্প কিভাবে পুরো পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব জনরোষের সুনামি তৈরি করেছে, আজ সেই গভীর বিশ্লেষণ উপস্থাপন করব আপনাদের সামনে। দর্শক, শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই আলোচনায় এমন কিছু তথ্য এবং প্রতিক্রিয়া উঠে আসবে যা আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দেবে। দর্শক, ঘটনার শুরুটা বুঝতে হলে আমাদের জানতে হবে আসলে দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন এবং কোন প্রেক্ষাপটে বলেছিলেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বিজেপির এই হেভিওয়েট নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী এমন কিছু কথা উচ্চারণ করলেন যা শুনে যে কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষের রক্ত হিমাঙ্কে নেমে যাবে। তিনি প্রকাশ্য জনসভায় ভারতবর্ষের সমস্ত মুসলিম নাগরিককে হরিদাস পাল বলে সম্বোধন করলেন। এই শব্দটির তাৎপর্য বুঝতে হলে জানতে হবে বাংলা ভাষায় হরিদাস পাল বলতে এমন কাউকে বোঝায় যার কোনো অস্তিত্ব নেই, যে তুচ্ছ, যে নগণ্য, যাকে গণনার মধ্যেই ধরা হয় না। অর্থাৎ একজন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করলেন ভারতবর্ষের 40 কোটি মুসলিম নাগরিক তুচ্ছ, তারা অস্তিত্বহীন, তারা গণনার যোগ্যই নয়। কিন্তু দর্শক, থামেননি এখানেই, তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, মুসলমানরা যদি নামাজ আদায় করতে চায় তাহলে পাকিস্তানে গিয়ে করুক, বাংলাদেশে গিয়ে করুক, কলকাতার রেড রোডে 7 দিন নামাজ পড়তে দেওয়া হবে না। দর্শক, একটু ভেবে দেখুন, একটি গণতান্ত্রিক দেশের সাংবিধানিক দায়িত্বে থাকা একজন মন্ত্রী সেই দেশের নাগরিকদের বলছেন, তোমাদের ধর্মীয় অধিকার চর্চা করতে হলে অন্য দেশে চলে যাও। এটা কি শুধু একটি রাজনৈতিক বক্তব্য, নাকি এটি সরাসরি সংবিধান লঙ্ঘন, নাকি এটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পরিকল্পিত ষড়যন্ত্র? দর্শক, দিলীপ ঘোষ হয়তো ভেবেছিলেন এই বক্তব্যে শুধু মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ হবে এবং হিন্দু সমাজ নীরবে সমর্থন দেবে, কিন্তু তিনি যা কল্পনাও করেননি সেটাই ঘটল। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, প্রতিবাদী কণ্ঠস্বরগুলো একের পর এক প্রশ্ন তুলছে, এই লোক কোন অধিকারে 40 কোটি নাগরিককে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস পায়? কে তাকে এই ক্ষমতা দিয়েছে? একজন সচেতন নাগরিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দিলীপ ঘোষ যদি এপিজে আব্দুল কামালকেও হরিদাস পাল মনে করেন তাহলে তিনি শুধু মুসলিমদের নয়, ভারতবর্ষের গর্বকে অপমান করেছেন। আরেকজন বলেছেন, যে দেশের ক্ষুদিরাম, যে দেশের সুভাষচন্দ্র, সেই একই দেশের টিপু সুলতান, সেই একই দেশের মৌলানা আব্দুল কালাম আজাদ, এই দেশ সবার, কোনো দিলীপ ঘোষের ব্যক্তিগত সম্পত্তি নয়। দর্শক, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো হিন্দু সম্প্রদায়ের একাংশ থেকেও স্পষ্ট বার্তা এসেছে যে এই ধরনের বিভাজনমূলক রাজনীতি তারা মেনে নেবেন না। দর্শক, দিলীপ ঘোষ মুসলিমদের হরিদাস পাল বলেছেন, তুচ্ছ বলেছেন, অস্তিত্বহীন বলেছেন। তো আসুন একটু ইতিহাসের দিকে তাকাই। আসলেই কি ভারতবর্ষে মুসলিমদের অবদান তুচ্ছ? ভারতীয় উপমহাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার ভিত্তি কে গড়েছিলেন? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যা আজও ভারতের ধমনী হিসেবে কাজ করছে, সেটি কার আমলে নির্মিত হয়েছিল? শেরশাহ সুরির আমলে। ভারতবর্ষের রাজস্ব ব্যবস্থা, ভূমি জরিপ পদ্ধতি, মুদ্রা ব্যবস্থা, এগুলো কার শাসনামলে পরিপক্কতা পেয়েছিল? মুঘল শাসনামলে। তাজমহল, যেটি ভারতবর্ষের পরিচয়, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি, সেটি কার কীর্তি? আর স্বাধীনতা সংগ্রামের কথা যদি বলি, ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে মুসলিম শহীদদের সংখ্যা কোনো অংশে কম ছিল না। 1857 সালে মহাবিদ্রোহ থেকে শুরু করে খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রতিটি পর্বে মুসলিম জনগোষ্ঠীর রক্ত জড়িয়েছে। আবুল কালাম আজাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, যিনি দিল্লি জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে মুসলমানদের ভারত ত্যাগ করতে বারণ করেছিলেন এবং বলেছিলেন, এই মাটিতে তোমার পূর্বপুরুষের কবর, তোমার ইতিহাস, তোমার স্মৃতি, এই দেশ ছেড়ে যেও না। তিনি কি হরিদাস পাল ছিলেন? এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষের মিসাইল ম্যান, দেশের রাষ্ট্রপতি, কোটি কোটি ভারতীয়র অনুপ্রেরণা, তিনি কি হরিদাস পাল ছিলেন? দর্শক, যে জাতি ভারতবর্ষকে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করেছিলেন, সে সময়ে ভারতের জিডিপি ছিল বিশ্বের শীর্ষে, সেই জাতিকে আজ একজন দিলীপ ঘোষ এসে অস্তিত্বহীন বলবেন, এটি নিছক অজ্ঞতা নয়, এটি ইতিহাসের সাথে, সত্যের সাথে এবং একটি সমগ্র জাতিসত্তার সাথে চূড়ান্ত প্রতারণা। দর্শক, এবার আসে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, দিলীপ ঘোষের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব?
ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 প্রতিটি নাগরিককে ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। যে কোনো নাগরিক তার ধর্ম পালন, প্রচার ও আচরণের পূর্ণ অধিকার রাখে। কোনো ব্যক্তিকে ধর্ম পালনের জন্য দেশ ছাড়তে বলা এটি সরাসরি সংবিধানের এই মৌলিক অধিকারের উপর আঘাত। ভারতীয় দণ্ডবিধির 153 এর ধারায় স্পষ্ট বলা আছে, কোনো ব্যক্তি যদি বিভিন্ন ধর্মীয় বা সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা ঘৃণা উস্কে দেওয়ার চেষ্টা করে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। ধারা 295 এর অনুযায়ী কোনো ধর্মীয় বিশ্বাস বা অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করাও দণ্ডনীয় অপরাধ। দিলীপ ঘোষের এই বক্তব্য এই তিনটি আইনি কাঠামোরই সুস্পষ্ট লঙ্ঘন। তিনি একই সাথে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করেছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। বিভিন্ন নাগরিক সংগঠন এবং আইনজীবী সমিতি তার গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন। প্রশ্ন হচ্ছে, রাজ্য প্রশাসন কি সত্যি এই ক্ষমতাশালী কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে? ইতিহাস সাক্ষী, যে দেশে বিভাজন ঢোকানো হয় সেই দেশ ভেতর থেকে ধ্বংস হয়। বাইরের কোনো শত্রু সেই ক্ষতি করতে পারে না যে ক্ষতি ভেতরের বিভেদ করতে পারে। সচেতন মানুষেরা বলছেন, দিলীপ ঘোষদের মতো এই নেতারা যখন এই ধরনের বিষবাষ্প ছড়ান তখন তারা শুধু মুসলিমদের ক্ষতি করেন না, তারা পুরো ভারতবর্ষের ভিত্তিমূলে আঘাত করেন। তারা সেই সম্প্রীতির বন্ধনকে ছিন্ন করার চেষ্টা করে যা শত শত বছর ধরে এই উপমহাদেশকে একটি বৈচিত্র্যময় কিন্তু ঐক্যবদ্ধ ভূখণ্ড হিসেবে টিকিয়ে রেখেছে। দর্শক, দিলীপ ঘোষ হয়তো জানেন না, কিন্তু ভারতবর্ষের অর্থনীতির জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ মুসলিম বিশ্বের সাথে কতটা গভীরভাবে জড়িত। আজও ভারতবর্ষের জ্বালানি তেলের সিংহভাগ আসে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে। প্রাকৃতিক গ্যাস, সার, শিল্প, কাঁচামাল সবকিছুতে মুসলিম বিশ্বের উপর ভারতের নির্ভরতা অপরিসীম। লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক হিন্দু মুসলিম নির্বিশেষে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে কাজ করে ভারতে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠায়। ইরানের 6 কোটি মুসলমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরাশক্তিকে মাথা নত করাতে পারে। আফগানিস্তানের 4 কোটি মানুষ বিশ্বের সর্ববৃহৎ সামরিক শক্তিকে 20 বছরের যুদ্ধের পর ক্ষমা চেয়ে ফিরে যেতে বাধ্য করেছে। সেখানে ভারতবর্ষের 40 কোটি মুসলিম নাগরিক, যারা এই দেশের অবিচ্ছেদ্য অংশ, যারা এই দেশকে গড়েছে, যারা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, তাদেরকে তুচ্ছ বলার দুঃসাহস দেখানো কেবল অজ্ঞতা নয়, এটি রাজনৈতিক আত্মহত্যা। দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন এখন সামনে, দিলীপ ঘোষের বিরুদ্ধে কি সত্যিই আইনি পদক্ষেপ নেওয়া হবে? এফআইআর হয়েছে ঠিকই, কিন্তু ভারতবর্ষে আমরা দেখেছি ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে এফআইআর হলেও তা অনেক সময় কাগজে কলমে থেকে যায়। গ্রেফতার, বিচার এবং শাস্তি, এই পুরো প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রেই আটকে যায় রাজনৈতিক হস্তক্ষেপে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ এবার ক্ষুব্ধ শুধু একটি সম্প্রদায় নয়, ক্ষুব্ধ পুরো সুশীল সমাজ। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের সচেতন মানুষেরা একযোগে দাবি তুলেছেন, এই ধরনের বিষবাষ্প ছড়ানো ব্যক্তির স্থান মন্ত্রিসভায় নয়, কারাগারে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের উপর এখন প্রচন্ড চাপ। একদিকে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করার রাজনৈতিক ঝুঁকি, অন্যদিকে কোটি কোটি মানুষের আবেগ ও সংবিধানের প্রতি দায়বদ্ধতা। রাজ্য সরকার কোন পথ বেছে নেবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। আপনি কি মনে করেন দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেফতার করা উচিত, তার মন্ত্রীপদ কেড়ে নেওয়া উচিত, নাকি এটি শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে উড়িয়ে দেওয়া হবে? এখনই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। দর্শক, এই ভিডিওটি যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই সত্যটা প্রতিটি মানুষের জানা দরকার, তাহলে একটি লাইক দিন এবং পরিচিত সবার সাথে শেয়ার করুন। সত্য ছড়িয়ে দেওয়াটাও একটি ইবাদত। এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। দর্শক, মনে রাখবেন, সত্যের পথে হাঁটা কঠিন, কিন্তু সেই পথেই আলো। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার দেখা হবে।